রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত দেশের ৩ প্রধান শিল্পাঞ্চল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ নরসিংদীতে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে ৬১,৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছেন। শিল্প পরিসরের হিসাবে ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ২ বছরে ৪৫৭টি শিল্প কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে বস্ত্র ও তৈরি পোশাক কারখানা রয়েছে ১৭০টি, বাকি ২৮৭টি পোশাক বহির্ভূত। গত ২ বছরে শুধু পোশাক খাতেই ১.৫ লাখ শ্রমিক কাজ হারিয়েছেন। যদিও ব্যবসায়ীরা বলছেন প্রকৃত সংখ্যা অনেক বেশি। অর্থমন্ত্রী বলেছেন প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে, বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে যাবে। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে আরও অনেক কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে। চলতি বছরে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৬ মাসে জনশক্তি রপ্তানি কমেছে ৩৯%। বছরের প্রথমার্ধে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১৬.৪%। গ্যাস, বিদ্যুৎ সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানা কারণে ব্যাংকগুলোর হাতে উদ্বৃত্ত তারল্য থাকলেও উদ্যোক্তাদের অনাগ্রহের কারণে বাড়ছে না বিনিয়োগ। উপরন্তু চালু কারখানাও বন্ধের ঝুঁকিতে। এই পরিস্থিতিতে বাড়ছে বেকারত্ব, বাড়ছে সামাজিক সংকট। কেন নিরাপদ বিনিয়োগের পরিবেশ তৈরি করা যাচ্ছে না? কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি? এসব নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান বঞ্জু এবং আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত দেশের ৩ প্রধান শিল্পাঞ্চল অর্থাৎ ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জ নরসিংদীতে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ। শিল্প পুলিশের হিসাব যদি আমরা পর্যালোচনা করি ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অর্থাৎ এই ২ বছরে ৪৫৭টি শিল্প কারখানা বন্ধ হয়েছে। এর মধ্যে বস্ত্র তৈরি পোশাক কারখানা রয়েছে ১৭০টি এবং বাকি ২৮৭টি পোশাক বহির্ভূত। যদিও ব্যবসায়ীরা বলছেন প্রকৃত সংখ্যা এর থেকেও অনেক বেশি। শুরুতে জানতে চাই, এই যে এত বিপুল সংখ্যক কারখানা বন্ধ হচ্ছে, এর আসলে মূল কারণটা কি? মূল কারণ তো নানাবিধ। একটা হিসেবটা আপনি ২৪ সাল থেকে দিয়েছেন। ২৪ সালে একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, জনগণের একটা আন্দোলন ছিল এবং গত ১৫-১৫.৫ বছর মানে ওই সময়টার কথা বলছি। আপনি আওয়ামী লীগের লোকজন যারা শিল্প কলকারখানার মালিক ছিল মূলত তারাই তো, অন্যদের তো আর এই দেশে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা করার মতো সুযোগ ছিল না। আবার ওই আমলেও শিল্প কলকারখানা বন্ধ হয়েছিল, সেটা হচ্ছে যারা আবার বিরোধী মনোভাবাপন্ন তারা আবার শিল্প কলকারখানা চালু করতো না। আজকে যে পরিসংখ্যানটা আপনি মানে উদ্ধৃত করলেন, নিশ্চয়ই কোনো সংস্থার তরফ থেকে তারা এই জিনিসটি জানিয়েছে। তারা যদি আমি জানি না তারা ২০০৯ সাল থেকে এই ধরনের তথ্য তারা দিতেন কিনা। তখন দেখা গেল যে আপনার যারা বিএনপি মনা বা অন্যান্য বিরোধী দল মনা যে সমস্ত শিল্প কলকারখানার মালিক আছেন তারাও তাদের শিল্প কলকারখানাগুলো চালু করতে পারতেন না বা চালু করলেও বন্ধ করতে বাধ্য হয়েছেন ইত্যাদি ইত্যাদি। তো ফলে এই যে বন্ধ হওয়ার যে প্রক্রিয়াটা, আমি গোটাটাকে রাজনৈতিক কারণেই বন্ধ তা বলছি না কিন্তু, তাই না? একটা বড় অংশ রাজনৈতিক কারণে বন্ধ। যেমন আপনার আওয়ামী লীগের আমলে একটা বড় অংশ যারা ভিন্ন মতাবলম্বী ছিলেন তাদের শিল্প কলকারখানাগুলো বন্ধ হতো। ২৪ সালের গোটা আন্দোলনের সময় আপনার জনরোষের পরে চাপে পড়ে আওয়ামী লীগের লোকজন যারা তারা দেশ ছেড়ে পালিয়েছেন, কারখানা ছেড়ে পালিয়েছেন, কারখানাগুলো চালাচ্ছেন না, তাদের লোকজন কারখানাগুলো চালায় না। তো এটা নানা কারণেই কিন্তু কারখানাগুলো বন্ধ আছে। এরপরে বিদ্যুতের একটা অভিজ্ঞতা তো আছে। বিদ্যুতের বিপর্যয় এটার কারণে মানে আমরা যেহেতু কারখানাগুলোতে যদি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না হয়, খুব সাম্প্রতিক কালে আপনার বিদ্যুৎজনিত কারণে অনেকগুলো কারখানা বন্ধ হয়েছে।
মানে আনডাউটেডলি, এতে কোনো সন্দেহ নেই। তো ফলে কারখানা বন্ধ হলে স্বাভাবিকভাবেই আপনার শ্রমিক এবং অন্য অন্য স্তরে যারা কাজ করেন তারা তো মানে কর্মচ্যুত হবেন, চাকরি হারাবেন, খুবই স্বাভাবিক, এবং সেটা হয়েছে। তো যত দ্রুত সম্ভব কারখানাগুলোকে কারখানাগুলো সচল করার জন্য আপনার বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থাটাকে আপনার মানে সচল করতে হবে। তারপরে সবকিছুই যে বিদ্যুতের জন্য তা না, আপনার মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা বেশ কয়েক মাস ধরেই চলছে, সেটার কারণে কিন্তু আপনার ইউরোপীয় ইউনিয়নে আপনি যেটা বলেছেনও সেটা হচ্ছে যে আপনার পোশাক রপ্তানি হ্রাস পেয়েছে, তাই না? এটা বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। এই ধরনের যুদ্ধ বলেন, অস্থিতিশীলতা বলেন, এই সমস্ত কারণে তার অভিজ্ঞতাগুলো নানা সেক্টরই পড়বে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য এটার বিকল্প কি করা যায়, মানে আপনার বিকল্প অর্থনীতির কথা চিন্তা করতে হবে, বিকল্প বাজারের কথা চিন্তা করতে হবে। শ্রম বাজার, মধ্যপ্রাচ্য থেকে কিন্তু আমাদের অনেক শ্রমিক ফেরত এসেছেন এই মানে সাম্প্রতিক ঝড়ঝঞ্চার কারণে। যেহেতু আগের খারাপ পতিত সরকারের আমলে রেখে যাওয়া যে ধ্বংসস্তূপ, সেগুলো নিয়েও আপনি বলছিলেন যে সেই সময় সব ক্ষেত্রে আর কি, সেক্ষেত্রে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জনাব দেবপ্রিয় ভট্টাচার্য সরকারের 180 দিনের পর্যালোচনা করে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে সেটা বাজেট হোক, অর্থনীতি হোক, বা কর্মসংস্থান হোক, বিনিয়োগের হোক, সেগুলো পর্যালোচনা করে বলেছেন উত্তরাধিকার সূত্রে খারাপ অবস্থা পাওয়ার কথা এখন কেন বলা হচ্ছে, 6 মাস আগে কেন বলা হয়নি? তারা চাইলে একটি দলিল করে বলতে পারতো, দেখুন আমরা কি পেয়েছি, বা এখন 1 বছর কি কিছু দিতে পারবো কিনা, বা কি কি দিতে পারবো না, এই বিষয়টি নিয়ে তিনি বলেছেন। এমনও বলেছেন এমন বাজেট করবেন না যা বাস্তবায়ন করা যাবে না। কি বলবেন? আচ্ছা, আমি ওনার মাঝের বক্তব্যটির সাথে একমত যে আমরা উত্তরাধিকার সূত্রে কি অবস্থা পেয়েছি এটা আমাদের জানা উচিত ছিল। এটা আমি অনেকগুলো চ্যানেলে আলোচনার মধ্যে বলেছি, এটা উচিত ছিল। আপনার খেয়াল আছে না? আপনার খেয়াল থাকার কোনো কারণে দুঃখিত, কারণ আপনি তো অত বয়স না আপনার, তাই না? আমি দুঃখিত। সাংবাদিক আগে থেকে খবর রাখে না মানে ওনার রাইট, তাহলে ঠিক আছে। কিছু জানতে হলে কিন্তু বয়স লাগে না। এক্স্যাক্টলি, ইউর রাইট। তো 72 সালে অনেক সময় ছোটটাও, হ্যাঁ অনেক ছোটরাও জানে, এবং আরো তো এখন এইটার জন্য আরো অনেক কিছু জানে নাকি। তো 72 সালে শেখ মুজিবুর রহমান কিন্তু যখন দেশ পরিচালনার দায়িত্বে যখন আসলেন, তখন তিনি কিন্তু একটা পাবলিকলি একটা কথা বলেছেন যে পাকিস্তান সব লুট করে নিয়ে গেছে, ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি আমি, মানে ওনার ভাষায়, গোপালগঞ্জের ভাষায় বলেছিলেন, আমি কিছু দেবার পারবো না, তাই না? 2 বছর না কয় বছর আমি দেবার পারবো না। মানুষ কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু আবার মানুষ তখনই আবার অ্যাকসেপ্ট করেনি যখন আবার উনিও যখন বললেন 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এলো, আমার কম্বল গেল কোথায়? তা আমি হিসেব করে দেখলাম শেখ মুজিবুর রহমানের পরিবারে 7 জন সদস্য, শেখ হাসিনা, শেখ রেহানা, কামাল, জামাল, রাসেল এবং বেগম মুজিব মিলিয়ে 7 জন। তো যে দেশের স্ত্রী পুত্ররা মিলে আরো বেশি হওয়ার ওগুলো বাদ দিলাম, একেবারে তার ফার্স্ট ফ্যামিলি, তাতে যে প্রধানমন্ত্রী নিজের পরিবারের 7টা কম্বল পাওয়ার কথা, মানে আরো বেশি, মানে 8 কোটি কম্বল, তো 50 টাকারও সারপ্লাস, উনি নিজে একটা কম্বল পান না ওনার পরিবার। এটা ওনার জন্য অনেক বেদনাদায়ক ব্যাপার ছিল। আচ্ছা, তো তার মানে গভর্নেন্স ছিল না, মানে একটা লুটপাট চুরি চামারি ছিল। আবার উনি যখন বললেন দেশ স্বাধীন করে সবাই পায় সোনার খনি, হীরার খনি, আমি পেলাম চোরের খনি। আবার যখন বললেন আমার ডাইনে চোর, বায়ে চোর, সামনে চোর, পিছনে চোর, ইত্যাদি ইত্যাদি, সবই কিন্তু তারাই। এর মধ্যে তখন এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন অথবা বিএনপি, আমরা কেউই ছিলাম না। কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি, ইয়েস, মিস্টার ভট্টাচার্য ইজ অ্যাবসলিউটলি রাইট। কোনটা? যে উনি যেটা বলেছেন যে আমাদের নতুন যে সরকার যখন দায়িত্বভার গ্রহণ করলো, এটা খুবই প্রুডেন্ট হতো, খুবই উপযুক্ত হতো যদি আমরা বলতে পারতাম যে গত 15.5 বছরে এই মাত্রার লুটপাট হয়েছে। একটি ব্যক্তি বা একটি পরিবারের কাছে, অর্থাৎ এস আলমের কাছে 7টা ব্যাংক জিম্মি ছিল, ধ্বংস হয়ে গেছে, যেটা মানে আবুল মাল আব্দুল মুহিত সাহেব পাবলিকলি বলেছেন। জনতা ব্যাংকের কথা বললেন, যে জনতা ব্যাংকের মতো একটা লাভজনক ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন রাসায়ন ফেরত পিএইচডি ডক্টর বারাকাত, উনি এটা পরিচালনার দায়িত্বে ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তখন উনি বললেন বারাকাতটা একটা লাভজনক, বারাকাত মানে ভদ্রলোক, বারাকাত একটা লাভজনক ব্যাংকটাকে মানে ফোকলা করে দিয়ে গেল। তো এই যে আমরা জানতাম
জানতাম, মানে এই স্টেটমেন্টগুলো আমরা শুনতাম। জি। তা এই বর্তমান সরকার উচিত ছিল যে গত 15.5 বছর 16 বছরে শেখ হাসিনার সময়টিতে আমাদের বাংলাদেশের অর্থনীতি যে কি বিপর্যয়ের মধ্যে চলে গিয়েছে, 52 পত্রপত্রিকার মধ্যে আপনি জানেন, আমি জানি, আপনার দর্শকরাও জানেন, 52,000 কোটি টাকা কুইক রেন্টাল পাওয়ার ইউনিটের নামে লোপাট হয়েছে। উইনো 7টা ব্যাংক এসআলএমের কাছে ছিল, সেটা আমরা জানি। ইসলামী ব্যাংকের মতো একটা লাভজনক ব্যাংক, ওটার 12টা বাজে মানে হারিকেন ধরিয়ে দিয়েছে। জি। এগুলো সবই আমরা জানি। কিন্তু মানে একজন মন্ত্রী 650 ফ্ল্যাটের খবর আমরা জানি। আওয়ামী লীগের ওই ভূমিমন্ত্রী ছিল সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, লন্ডনে এটা খবরও বেরিয়েছে, তার সম্পদ বাজেয়াপ্ত। যে দেশের প্রধানমন্ত্রীর ছেলের, চিন্তা করুন, যে দেশের প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রীর ছেলের ডিভোর্স সেটেলমেন্ট হয় কয়েক মিলিয়ন ডলারে, তাহলে কি পরিমাণ টাকা লুটপাট হলে একটা ডিভোর্স সেটেলমেন্ট হতে এরকম মিলিয়ন ডলার ব্যয় হয়। ইয়েস, এই সমস্ত স্টেটমেন্টগুলো যদি আমরা পাবলিকলি আগে জানাতাম তাহলে দেবপ্রিয় ভট্টাচার্য এটা বলতে পারতেন না। জি, এটা কি সত্য নয় যে আমরা উত্তরাধিকারী সূত্রে আমরা এই ভঙ্গুর অবস্থাটা, এই বিপর্যস্ত অর্থনীতি, বিপর্যস্ত পুলিশ সবই আমরা পেয়েছি। বলেছেন যে আগে যদি এটা না, এটা আমরা হয়তো বলিনি, কিন্তু মানুষ তো বিষয়গুলো জানে। তো বিষয়টা তো সত্য। তবে এই যে বিপর্যস্ত অর্থনীতি আমরা পেয়েছি, ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, ভঙ্গুর পুলিশ ব্যবস্থা পেয়েছি, সিভিল প্রশাসন বলে কিছু নেই এটা পেয়েছি, ইত্যাদি ইত্যাদি। ইয়েস, এটা রিয়ালিটি। বাট এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা কি করছি, কি করব, সেটা মানুষ জানতে চায়, বুঝতে চায়। কি করছি সেই প্রসঙ্গ নিয়ে যদি ছোট্ট করে একটু জানতে চাই। এই যে কারখানাগুলো সংকটে পড়েছে, তার একটি বড় কারণ বা একটি অন্যতম কারণ বলা যায় জ্বালানি। সরকার কি আগে থেকে বুঝতে পারেনি এই সংকট যে হবে বা জ্বালানি সংকট তৈরি হতে পারে? সেই ক্ষেত্রে বিকল্প চেষ্টা কি করেছে? সেটা সরকারের পক্ষে খুব আগাম জানা অনেক ক্ষেত্রে সম্ভব। যেমন মনে করেন আপনার হরমুজ স্ট্রেইটে যে একটা ক্রাইসিস হবে, আমেরিকা এবং ইসরায়েল যে ইহুদি গোষ্ঠী যে ইরানের উপর হামলাটা চালাবে, এবং এর মানে প্রতি উত্তরে যে আবার আপনার ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকান ইন্টারেস্টে আঘাত করবে, এই বিষয়গুলো তো আমাদের জানা ছিল না নিঃসন্দেহে। এবং এটার কারণে জ্বালানি শুধুমাত্র ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা আমি পত্রিকায় দেখলাম, অ্যারাউন্ড 9% শুধু ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, তাই না? এখন আমার যে এলএনজিটা আসছে, মিনওয়াইল ঠিক হয়ে যাবে। এলএনজির যে সাপ্লাইটা, যে আপনার ভাসমান টার্মিনাল তো একটা দুর্ঘটনা করেছে আপনারা জানেন। তো এই অবস্থাটা যদি নর্মালাইজ হয়ে যাচ্ছে, গ্রাজুয়ালি হয়ে যাচ্ছে, এবং আমরা নিজেরও গোটা তিনেক আপনার করছি, ভাসমান টার্মিনাল আমরা তৈরি করছি। কিন্তু আমার বক্তব্য সেখানে না। আমি দেখলাম শুধু 25 সালে $3.88 বিলিয়ন আমাদেরকে ব্যয় করতে হয়েছে শুধুমাত্র এলএনজি আমদানি করতে। আমি প্রতি বছর, এখন তো 9% বাড়লে এটা $4 বিলিয়ন পার হয়ে যাবে। এরপর আরও জ্বালানি দাম ইন্টারন্যাশনালি বাড়লে তাহলে $4 বিলিয়ন $5 বিলিয়ন করে এভরি ইয়ারে আমি এলএনজি আমদানি করব, ওইটা পুড়িয়ে আমি বিদ্যুৎ তৈরি করব, সেই বিদ্যুৎ দিয়ে আমার কারখানা চলবে বা মানে সিএনজি স্টেশনগুলো চলবে, ইত্যাদি ইত্যাদি। দ্যাট ইজ নট দ্য সলিউশন। আমাদেরকে এটা সলিউশন করার জন্য নিজস্ব একটা জাতীয় স্বার্থে একটা টেকসই জ্বালানি ব্যবস্থা তৈরি করতে হবে। এটা আমি গত 4 দিন ধরে লাগাতারভাবে বলে আসছি। আমাদের মন্ত্রিসভার কেউ বলেছেন 2 থেকে 3 বছর লাগবে। আমি সরকারের অংশ নই, বাট আমি সরকারি দলের অংশ। আমি খুব দায়িত্ব নিয়ে বলেছি, বা এখন আপনার অনুষ্ঠানে বলছি, এটা 2-3 বছর লাগবে না। ইভেন আমরা 1 বছরের মধ্যে যদি জনগণকে ক্ষমতায়িত করতে পারি, জনগণকে যদি আস্থায় নিতে পারি, আওয়ার পিপুল উইল প্রডিউস মোর দেন আপনার 4000 মেগাওয়াটস ইলেকট্রিসিটি করতে পারবে। কিন্তু সেটার জন্য ইউ নিড টু হ্যাভ এ গুড প্ল্যান, এটার আপনার ডিটারমিনেশন অ্যান্ড দ্য এক্সিকিউশন পলিসি, বাট ইট ইজ পসিবল। মুজিবুর রহমান মঞ্জু, সরকারের প্রথম 6 মাসে দেশের অর্থনীতি কোন অবস্থায় আছে, আপনার মূল্যায়ন কি বলে? এবং সেই সাথে যেমনটা বলছিলাম, জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত 3 প্রধান শিল্পাঞ্চলে 95টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে 61,881 জন অর্থাৎ 62,000-এর মতো কর্মসংস্থান হারিয়েছে। এবং গত 2 বছরে শুধু পোশাক খাতেই 1.5 লাখ শ্রমিক কাজ হারিয়েছেন। এত বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থান হারিয়েছে, এর কি প্রভাব পড়বে সব মিলিয়ে আপনার মূল্যায়ন? ধন্যবাদ তানিয়া আপনাকে। আমি রিপন ভাই যেখানে শেষ করেছেন সেখান থেকেই বলি, কারণ রিপন ভাই তো অনেক লম্বা একটা বিবরণ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, সরকার এই পরিস্থিতি জানে না, এটা তো সত্য না। কারণ আপনি যদি সরকারের গত বছরের স্টেটমেন্টগুলো দেখেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্টেটমেন্টগুলো দেখেন, তাহলে দেখবেন বিএনপি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনীতি, কারখানা চালু করতে না পারা, বিদ্যুৎ গ্যাসের সংকট, এগুলো নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা করেছে। তার মানে তারা কিন্তু এই জিনিসগুলো জানেন। এরও আগে যদি আমরা যাই, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, আপনি জানেন যে আমরা প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলেছি। ফলে
2 লক্ষ কোটি টাকা, হ্যাঁ, বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। এই তথ্যটা অনেক আগ থেকে আমরা জানি। কতগুলো কারখানা বন্ধ, বিদ্যুৎ এবং মানে আপনার জ্বালানি সেক্টরে কি পরিমাণ টাকা চুরি করা হয়েছে, কি ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, এই সব কিছু কিন্তু অল্প বিস্তর জানা থাকার কারণে বিএনপি কিন্তু তার যে 31 দফাটা প্রণয়ন করেছে এগুলো সব মাথায় রেখেই কিন্তু করেছে। যার কারণে আপনি দেখেন 31 দফার মধ্যে 17 এবং 27 নম্বর যে দফাটা আছে সেখানে কিন্তু অঙ্গীকারে এই কথাগুলো বলা আছে যে কিভাবে অর্থনীতিকে তারা ঘুরে দাঁড় করাবেন, বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে কিভাবে তারা উন্নয়ন করবেন, এবং আমাদের যে বন্ধ কারখানা এবং নতুন কারখানা কীভাবে চালু করবেন। এবং বিএনপি যে আপনার এই যে বলেছে যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, ঠিক আছে, তো এটা তো হাওয়ার উপরে বলেন নাই। আমরা যতটুকু জানি তাদের একটা রিসার্চ সেল ছিল, ডিটেইলিং করেছেন, এগুলো নিয়ে এক্সপার্টদের সাথে তারা ডায়লগ করেছেন এবং ডিক্লেয়ারও করেছেন যে আমাদের একটা পরিকল্পনা আছে, উই হ্যাভ এ প্ল্যান। এখন কথা হচ্ছে অবশ্যই হাওয়ার উপরে পরিকল্পনাটা করেন নাই, এই ক্রাইসিসগুলোকে মাথায় রেখেই পরিকল্পনাটা করেছেন। এইটার আমার এই কথাটা কোনো অযৌক্তিক কিনা সেটা আমি চাইবো যে কেউ এটা খণ্ডন করুক, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে, হ্যাঁ, ইরানের যুদ্ধের আগে কিন্তু আরেকটা যুদ্ধ ছিল লম্বা সময় ধরে, যেটা নিয়ে আমরা সাফার করেছি, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। সেটার জন্য কিন্তু আমরা এক ধরনের সাফারিংসের মধ্যে থেকে এক ধরনের মানে বিকল্প কাজ কীভাবে তৈরি হয় আমরা কিন্তু করার চেষ্টা করেছি। এখন দেখেন এই যে এখনও বলা হচ্ছে যে বিএনপি তো এটা জানতো না যে এরকম একটা যুদ্ধ শুরু হবে। আচ্ছা, যুদ্ধের পর কি হলো দেখেন, যুদ্ধের পর আমাদের ইমিডিয়েটলি বলা হলো যে তেলের সংকট দেখা দিল ব্যাপকভাবে, তেলের জন্য লাইনকে লাইন, তেলের মূল্য বাড়ানো হলো, লাইন চলে গেল। এখন কিন্তু তেলের আর সংকট নাই। তাহলে কি যুদ্ধ কি শেষ হয়ে গেছে? তাহলে তেল আসলো কোত্থেকে? তার মানে হচ্ছে এই যুদ্ধের মধ্য দিয়েও, এই হরমুজের এই অবস্ট্রাকশনের মধ্য দিয়ে হলেও আমাদের কোনো না কোনো বিকল্প ব্যবস্থা চালু করার সুযোগ আছে। এলএনজির ক্ষেত্রে তো এটা আরও সহজ, কারণ এলএনজির তো আপনার আদার সোর্স আছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা তো হচ্ছে আওয়ামী লীগ আমাদেরকে এরকম একটা বিপদের মধ্যে রেখে গেছে, এলএনজি নির্ভরতা করে দিয়ে গেছে, আমাদের গ্যাস উত্তোলনের ব্যবস্থা বন্ধ করে আমাদেরকে পরনির্ভরশীলতা চালু করেছে। ইভেন আওয়ামী লীগ যে অপকর্মটা করেছে সেটা হচ্ছে আদানির থেকে বিদ্যুৎ নিয়ে আমাদেরকে একটা ইন্ডিয়ান নির্ভরতা, তারা প্রায় 17 থেকে 18% বিদ্যুতের জন্য আমরা ভারতের কাছে নির্ভরশীল এবং উচ্চতর মূল্যে। কথা হচ্ছে এই সব কিছু কিন্তু বিএনপি তার 31 দফা অ্যাকোমোডেট করেছে। এখন কথা হচ্ছে, ঠিক আছে, আমরা খালি সমালোচনা করবো তো না, এখন ভবিষ্যৎ কি? ভবিষ্যতে আমরা দুজনের কথায় খুব হতাশ হয়েছি। অর্থমন্ত্রী বলেছেন 2 বছরে এই অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন হবে। তারপরে আপনার এই আমাদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেছেন যে ওনার কাছে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই। কেউ একজন বলেছেন, মন্ত্রীর নাম মনে করতে পারছি না, যে কাল সকালে আমি গ্যাস দিতে পারবো না। তো আপনি কাল সকালে দিতে না পারেন, পরশুদিন সকালে পারবেন কিনা সেটা তো আপনাকে বলতে হবে, বা তার পরের দিন পারবেন কিনা। এই জায়গাটায় আমি যেটা মনে করি যে বিএনপি কিন্তু হিস্ট্রি আছে। সে যতবারই ক্ষমতায় আসে 3টা কেলেঙ্কারি বা 3টা বিপদ এসে পড়ে। একটা হচ্ছে আপনার এই জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট নিয়ে খেয়াল আছে, কনসার্টের সে অব্যবস্থাপনা, সে আন্দোলন, খাম্বা নিয়ে বিএনপির বিরুদ্ধে একটা মানে অভিযোগ আছে। সেকেন্ড হচ্ছে সার কেলেঙ্কারিতে পড়ে, ঠিক আছে। এখনও কিন্তু আপনি দেখবেন, আজকে কোথায় আমি দেখলাম বাংলাদেশের কোথাও যেন লোকেরা ওই ঘেরাও করে সার নিয়ে গেছে, মানে সেখানে একজন কুড়িগ্রাম বা এদিকে, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে দুর্নীতির বিষয়গুলো কিন্তু আসে, অব্যবস্থাপনার বিষয়গুলো আসে, মিসম্যানেজমেন্টের ইস্যুটা। সো আমি যেটা মনে করি, আপনি যে স্পেসিফিক পিন পয়েন্ট করেছেন যে 95টা কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। সো বিএনপির কথা ছিল এই 95টা চালু করবে। বাট আমরা দেখছি যে এই ইমিডিয়েট এখন যে জ্বালানির সংকট, এটাতে কিন্তু আরও প্রায় 750 কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আরও একটা বিপদগ্রস্ত ব্যাপার, সেটা হচ্ছে 1000-এর মতো বড় এবং মাঝারি শিল্প কারখানা যেগুলো চালু করার জন্য রেডি। শুধু গ্যাস সংকট, বিদ্যুতের কানেকশন না পাওয়ার কারণে তারা কিন্তু কোটি কোটি টাকা আপনি গুনছে, ব্যাংকের ড্যামারেজ গুনছে। তার মানে কি, আপনার ব্যাংকগুলো সবগুলো কিন্তু ডিফল্টার হয়ে যাবে, এবং ব্যাংকের এই টাকা যদি না আসে, অর্থনীতি এটাকে বিরাট একটা সংকটে তৈরি করবে। যেই কথাটা আপনি আরও একটু স্পেসিফিক বলেছেন, সেটা হচ্ছে ইমিডিয়েটলি প্রায় 62,000 শ্রমিক বেকার হয়েছে, পার্মানেন্ট বেকার। আর এই যে সাম্প্রতিক সংকটের কারণে আরও লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে।
তাহলে বিএনপিকে কিন্তু 6 মাস যাচ্ছে, বাকি 6 মাসে কিন্তু লোকেরা প্রশ্ন করবে যে আপনার 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা, এটা কোথায়? এখন দেখেন দেশীয় শিল্পের যখন এই অবস্থা, বিএনপি কিন্তু 31 দফায় আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যে সে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করবে। অলরেডি আমরা দেখছি যে ডক্টর ইউনূসের যিনি বিডার চেয়ারম্যান ছিলেন, বিএনপি তাকে রেখেছে এবং তাকে আরও বেশি পাওয়ারফুল করেছে। এবং বিএনপি তখন তার সমালোচনা করেছিল যে এই বিদেশি কোত্থেকে উড়াই নিয়ে আসছে, সে তো কোনো বিনিয়োগ আনতে পারছে না। তাই গত 6 মাসে তো কোনো বিনিয়োগ আসে নাই। বিনিয়োগ আসবে কিভাবে? আপনার ঘরে অভাব, আমি আপনার ঘরে মেহমান হতে যাব? আপনার ঘরে গিয়ে আমি একটা পার্টি করার জন্য যেতে চাইবো না তো। যারা এখানে বিনিয়োগ করবেন তারা যখন দেখবেন এখানে ইলেকট্রিসিটি, গ্যাসের ক্রাইসিস, এখানে শ্রমিক অসন্তোষ, এখানে বিদ্যুৎ চলে যায়। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, কালকে এক ভদ্রলোক আমার সাথে দেখা হলো, ওনার একটা বড় ফুড ইন্ডাস্ট্রির মালিক, মিডিয়াম টাইপের আর কি। ছোট্ট করে উনি আমাকে ছোট্ট একটা কথা বললেন। উনি বললেন আমরা যে বিস্কিট বানাই, তো আমরা একসাথে যখন ওই যে ডোটা বানাই বিস্কিট বিভিন্ন জন্য, তো আমাদের একটা ডোয়ের প্রায় 5 লাখ টাকার মতো একটা ডো আমরা তৈরি করি। এবং এই ডোয়ের বিষয় হচ্ছে যে এটা বানানোর সাথে সাথে এটাকে আপনার ওভেনে দিতে হয়। আদার দেন এটা আধা ঘন্টার মধ্যে এটার হারাই ফেলে, এটা নষ্ট হয়ে যায়। তো বলছে ধরুন আমি ডোটা তৈরি করলাম, এই সময় ইলেকট্রিসিটি চলে গেল। এবং এই জিনিসগুলো আর আমি কোনো এটা রিসাইক্লিং করারও কোনো ব্যবস্থা নেই, এটা জাস্ট ওয়েস্টেজ হয়ে যায়। তো বলছে আমার যদি এরকম প্রতিদিন বিদ্যুৎ যায়, আমার ডোই নষ্ট হয় লাখ লাখ টাকার। এবং উনি বললেন যে আমার 5 কোটি টাকা পার মান্থ ড্যামেজ বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। দিতে হচ্ছে। তো এটা তো আপনার এরকম শত শত কারখানার ঘটনা। আমরা যেটা মনে করছি যে বিএনপি যেটাকে প্রায়োরিটাইজ করেছে যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কিন্তু এগুলো তো আপনি টাকাটা দিচ্ছেন কোত্থেকে? সব তো লোন করে দিচ্ছেন। যদি ইনকাম থেকে দিতেন একটা কথা ছিল, লোন থেকে দিচ্ছেন। কিন্তু প্রায়োরিটি জায়গায় আপনার বিদ্যুৎ ও জ্বালানি জায়গাটাকে আপনার প্রায়োরিটাইজ করা দরকার ছিল, সেটা করেন নাই। এখন আপনি অনেক কথা বলছেন, কিন্তু দিন শেষে ওই যে রিপন ভাই বললেন, শেখ মুজিবের 2 বছরের পরে কিন্তু মানুষ কিন্তু আর সহ্য করে নাই, ধৈর্য ধরে নাই। সুতরাং বিএনপির জন্য ধৈর্য ধরলে সেটা একটা অলৌকিক ঘটনা হবে। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এই যে বিপুল সংখ্যক মানুষ বেকার হচ্ছে, এর ফলে সামাজিক সংকটও তৈরি হচ্ছে, সেক্ষেত্রে এই যে অপরাধও আমরা বাড়ছে দেখছি নানা সময়ে, বর্তমান 2-3 সপ্তাহে আমরা দেখেছি অপরাধের পরিমাণ আরো বেড়েছে। সেই ক্ষেত্রে এর হয়তো অনেক কারণ থাকতে পারে, কিন্তু বেকারত্ব কি কোনোভাবে এর সাথে প্রভাব ফেলেছে কিনা, কি বলবেন? এটা আসলে দুর্ভাগ্যজনক। আমি বলি যে বাংলাদেশে বিএনপির এই শাসনকালের মধ্যে একটা জায়গায় কিছু পরিমাণে বেকারত্ব কমছে, মানে কিছু বেকারকে আসলে অ্যাবজর্ব করছে। এটা হচ্ছে আসলে ড্রাগ পেডলারিং। বাংলাদেশে আওয়ামী লীগের তুলনায় বিএনপির আমলে মাদকের ছোবল, মাদকের প্রাপ্যতা, এটা যে কোনো হিসাবে যে কারো কাছ থেকে জানতে চাইলে আপনি বুঝবেন যে এটার পরিমাণ অনেক বাড়ছে। এখন আপনি বুঝতে পারেন যে কেন আসলে এটা বাড়ে, কী কী কারণ। আর ড্রাগ যদি আসলে হয়, আজকেও যেটা বলা হচ্ছে এই গল্প আসলে সত্য কি মিথ্যা এটা নিয়ে সন্দেহ আছে। রংপুরের মতো যে বিভৎস ঘটনা, এটার পেছনে বলা হচ্ছে যে আসলে ড্রাগে ডিক্লারেটা করছে। আমি আমার নিজের গ্রামে দেখছি মা তার ছেলে তার মাকে ছুরিকাঘাত করছে, ড্রাগ নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার কারণ। এইটা একটা জিনিস হয়েছে যেটার মধ্যে কোনো ধরনের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেই, অপ্রতিরোধ্য গতিতে গেছে। আর কোনো জায়গায় তার বেকারত্ব কমানোর কোনো কিছু আমি দেখি নাই। ভয়াবহ জিনিস হচ্ছে যে আপনি বিএনপির শাসনকাল গত 6 মাসের হিসাব করা হয়, এইটা আসলে 6 মাসের তো না, মঞ্জু যেটা বললেন, এর আগে 18 মাস তো অবজার্ভ করছে সে। তার পুরো এইটা এরকম কোনো একটা ব্যাপার না যে বিএনপি হঠাৎ করে একদিন সকালবেলা ক্ষমতায় চলে আসে না। ওই 18 মাসেও বিএনপির কিন্তু 18 মাস বিএনপি গভর্নমেন্টের ইন্টারাকশনের মধ্যে ছিল, প্রভাবে ছিল, এবং গভর্নমেন্টের ব্যাপারটা তারা জানতো, তার কি করতে হবে, ক্ষমতায় এসে তার কি করতে হবে এটা তার জানা ছিল। কিন্তু কি করলো সে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি ধরেন পাকিস্তানের মতো একটা রাষ্ট্র, সে জ্বালানিতে আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আজকে যদি বলেন আজকে পর্যন্ত এরকম একটা সময়ের মধ্যে দাঁড়ায়, আপনার কি মনে হয় যে আমরা সোলারে কিংবা এরকম রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমাদের কোনো ধরনের একটা ঝোঁক আছে? আমরা খুব সিরিয়াসলি এটা নিচ্ছি? আমরা নেই। কিন্তু আমরা মনে করতেছি কারখানা বন্ধ হয়ে যাবে, যাক। আমরা মনে করতেছি বিনিয়োগ আসতেছে না আসুক, কালকে দিতে পারবো না, 2 বছর দিতে পারবো না। এগুলি এমন টোনে এবং এমন গেস্টার পোস্টার নিয়ে বলা হচ্ছে যে এইটা হচ্ছে যে আমরা যে দায়িত্ব নিচ্ছি এটাই বেশি, আমরা আসলে কিছু করতে
পারবো না, তাতে আপনারা যা ইচ্ছা তাই করেন, বা এরকম অবস্থা। আপনার কথার সাথে কাজের কোনো ধরনের, আপনি দেখেন অদ্ভুত ব্যাপার, মানে আমরা আমাদের মতো একটা ছোট সংগঠন, মঞ্জুরা জানে, আমরা 22 তারিখে এটা নিয়ে একটা প্রোগ্রাম করতে চাইলাম, অর্থনৈতিক সংস্কারের উপরে আমরা আমাদের একটা প্রস্তাব আমরা স্পিকারের কাছে জমা দিতে চাই একটা ল করার জন্য। আমাদের এই সমাবেশ করতে দেওয়া হলো না। আজকে আইনমন্ত্রীকে আমাদের এক মানে সেক্রেটারি জিজ্ঞেস করছে এক জায়গায় যে কেন আসলে পুলিশ এটা পারে কিনা, সে বলছে যে না এরকম মঞ্জু বোধহয় ছিল, যে না এরকম কোনো আইন নেই। তো আইন নেই, আইনমন্ত্রী বলতেছে আইন নেই, অর্থনৈতিক সংস্কারের আলাপ করবো আমরা, সেটা ধরেন পুলিশ গিয়ে বন্ধ করে দিচ্ছে, চিঠি দিয়ে বন্ধ করে দিচ্ছে। আর আরেকদিকে আপনি দেখেন যে আপনি চিঠিতে কি লেখা ছিল? সামগ্রিক বিবেচনায় আপনাদেরকে এই গণসমাবেশ করতে দেওয়া যাবে। যে জয়েন্ট দলটা ছিল বলছে ওদের বিরুদ্ধে মামলা, ওদের বিরুদ্ধে নাকি মামলা আছে। এখন আজকে জিজ্ঞেস করা হয়েছিল আইনমন্ত্রী যে একটা সংগঠনের বিরুদ্ধে মামলা থাকলে সমাবেশ করতে পারবে কিনা, সেটা তো আইনমন্ত্রী বলছে যে না এরকম। তো কথা হচ্ছে যে পুলিশ ওই রকম, আমি ওইটার জন্য বলছি না, বলছি ধরেন বাংলাদেশের যে চুরি বাটপারিটা হইলো, তার মধ্যে সবচেয়ে বড় চোরদের একজন হচ্ছে বেনজির, তাকে ধরা হইলো। আমরা প্রথম থেকে যে অর্থনৈতিক সংস্কারে আমরা প্রথম একটা কথা বলে আসতেছিলাম যে আপনি বাংলাদেশে খুন খারাপি যারা করছে তারা এক ধরনের অপরাধ করছে, তার জন্য আপনি ধরেন আপনি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের একটা ট্রাইব্যুনালে তাদের বিচারের ব্যবস্থা করতেছেন। আর চাইতে স্থায়ীভাবে বাংলাদেশকে যারা ধ্বংস করছে তারা হচ্ছে পাচারকারী, যারা লুটপাট করছে, দেশের ব্যাকবোন যারা আসলে গুঁড়া করে ফেলছে, আপনি তাদেরকে বিচারের জন্য কি ব্যবস্থা করছেন, তাদের সম্পদ উদ্ধারের জন্য আপনি কি ব্যবস্থা করছেন। যে সমস্ত চুক্তির কথা আমরা এতদিন ধরে বলে আসছি, আদানির সাথে বলে আসছি, আমরা ধরেন কি কুইক রেন্টালের কথা বলে আসছি, আমরা বিদ্যুতে ভর্তুকির কথা বলে আসছি, একটা চুক্তির ব্যাপারে আসলে আপনার কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো একটা অপচয়ের খাতকে আসলে হ্রাস করা হবে, কোনো একটা উৎপাদনমূলক খাতের মধ্যে আপনি নজর দিছেন, এরকম কোথাও তো সরকারের 6 মাসের মধ্যে একটা জায়গা বলতে পারবে না তো যে এই জায়গাটা ও আগের সরকার এই জায়গাগুলিতে করতেছিল এরকম, বরং আপনি তার বিপরীতটা করতেছেন। আপনার টাকা নাই, আপনি এসে বলতেছেন যে সরকারি চাকরিজীবীদেরকে আপনি আরও 100% বাড়ায় দেবেন, অমুকের ওয়েজ বোর্ড দেবেন। দিবেন, আমি এটা নার পক্ষে না, কিন্তু আপনি দিবেন কোত্থেকে, যেটা আসলে দেবপ্রিয় বলছে যে আপনার স্টেটমেন্ট করেন আগে, আপনি আগে বলেন আপনার কি আছে, সেইখানে আপনার কোন জায়গাটায় আসলে ফোকাস করতে হবে, এটা আপনি দিতে চান, তাহলে এটা কোত্থেকে সংস্থান হবে, তার জন্য আপনি কী ব্যবস্থা করবেন, সেগুলির আমরা কিচ্ছু দেখি না। উল্টা আমি শুধু এইটুকু বলে শেষ করতে চাই যে যত অপচয়ের খাত ছিল সেগুলিকে বাড়ানো হয়েছে, সেগুলি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু উৎপাদনের জায়গা এবং স্বনির্ভরতার জায়গা এবং যেগুলি পুনরুদ্ধারের জায়গা, লুটপাটকৃত পুঁজি যেটা উদ্ধার করার কথা, সেই জায়গাগুলির মধ্যে ছাড় দেওয়া হয়েছে। এমনকি ধরেন এখন পর্যন্ত আপনি ব্যাংকের ঋণের নামে যে লুটপাটটা করা হয়েছে 6 লক্ষ কোটি টাকার উপরে আপনি হয়ে রয়েছে, কী বলে খেলাপি ঋণ। আপনি কোনো একটা জায়গায় আপনি সিরিয়াস কোনো মানে উদ্ধার করতে পারেন না পারেন, আপনার কোনো এরকম লক্ষণ দেখা যায় না। আপনি বাংলাদেশ ব্যাংকে একটা ঋণ খেলাপি লোককে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন। এগুলি দিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আপনি কোনোভাবে এখানে অর্থনৈতিক পরিবর্তনটার জন্য আপনার কোনো ধরনের পরিকল্পনাই নেই। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, দুটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। সেটি হচ্ছে মুজিবুর রহমান মঞ্জু যেমনটা বলছিলেন এবং অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলছিলেন, বিএনপির পক্ষ থেকে কর্মসংস্থানের বিষয়ে যেটি বলা হয়েছে এবং কথার সাথে কাজের মিল আসলে কোথায়, সেই বিষয়গুলো নিয়ে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ইশতেহারে কর্মসংস্থানের কথা বলা হয়েছে, এমনকি বর্তমান যিনি রাষ্ট্রপতি যখন তিনি মহাসচিব ছিলেন অর্থাৎ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন তিনি বলেছিলেন নির্বাচনের আগে নির্বাচিত হলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থান কিংবা চাকরির ব্যবস্থা করব। সেই ক্ষেত্রে এই 6 মাসেই আমরা দেখতে পেলাম যে 62,000-এর মতো কর্মসংস্থান হারিয়েছেন এবং মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংকটের কারণে লাখ লাখ কর্মসংস্থান হারিয়েছেন। সেই ক্ষেত্রে প্রতিশ্রুতির সাথে বাস্তবায়নের মিল কোথায়? আচ্ছা, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি নিশ্চয়ই জানেন, এবার আর বলবো না আপনি জানেন না, আপনি নিশ্চয়ই জানেন 1991 সালে যখন আমরা গভর্নমেন্ট ফর্ম করি ফার্স্ট টাইম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তখন উড়ির চর একটা ঝড় হয়েছিল। দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড
এবং উনি যেটা বলছেন জানতো না, দুর্ঘটনা ও ঝুট ঝামেলা বলে কই আসে না। তো তখন দেখা গেল কি যে আমার স্পষ্ট খেয়াল আছে, ইনসিডেন্টালি আমি তখন বাইরে ট্রাভেল করছিলাম, মানে আমি তখন বাংলাদেশ পার হয়ে যাচ্ছি, পরবর্তীতে ওখানে আমি খবর পাচ্ছি যে মানে দেশের অবস্থা খুব খারাপ, চট্টগ্রাম বিমানবন্দরে এই পর্যন্ত পানি আছে। এবং যে ছবিটা দেখলাম বিদেশি পত্রিকা, তাতে দেখো যে আমাদের বিমানগুলো মনে হচ্ছে হাঁসের মতো পানিতে ভাসছে, এরকম একটা অবস্থা। তখন বেশ কয়েকজন নতুন মন্ত্রিসভা গঠন করলেন ম্যাডাম। তো ওই নতুন মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীকে মানে থানা লেভেলে পোস্টেড করা হলো, মানে রিলিফ অপারেশন সুপারভাইজ করার জন্য। তখন ওই যে ডিক চ্যানি বোধহয় তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি ওই পানি শোধন করার জন্য আমেরিকার তিনি মানে স্পেশাল কি অ্যাঞ্জেল একটা গ্রুপ ছিল, তাদেরকে পাঠালেন। এখন এইটা তো আমার জানাশোনা ছিল না, আগে থেকে জানা ছিল না, বাট পরিস্থিতি আমাকে সামাল দিতে হয়েছে। আমার মানে ইরান যুদ্ধের ব্যাপারটা আমার জানা ছিল না, আমার অনেকগুলো এই যে ঘটনাগুলো ঘটলো এইগুলো কিন্তু আমার জানা ছিল না। এই জিনিসগুলো যে হলো, এটা কিন্তু একটা এডিশনাল বার্ডেন আমার উপর চাপলো। আমরা যেটা বলেছি যে আমরা 1.5 কোটি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব, আমার তো 6 মাস তো আমি একটা চাপের মধ্যে আছে, একটা ঝড়ো হওয়ার মধ্যে আছে 6 মাসে। আমার যেহেতু আরও 12 মাস, তখন আমি তো নিশ্চিত জনগণের কাছে চেয়ে নেব যে যেমন আপনি পড়তে পারেন না, নানান কারণে আপনি পড়তেন না, পরীক্ষা পেছানো হয়, সুযোগ দেওয়া হয়। হাসনাত কাইয়ুম যেমনটা বলছিলেন যে 18 মাসে তো আসলে আপনারা পুরো জিনিসটাকে অবজার্ভ করেছেন, দেশের অবস্থা, অর্থনীতি বলেন, বিনিয়োগ বলেন, আরো নানা খাতে। আমি যে অবজার্ভ করেছি সেই অবজার্ভের ভিত্তিতে আমি একটা পরিকল্পনা তৈরি করেছিলাম, কিন্তু প্রথম 6 মাসে আমি যে ধাক্কাটা খেলাম, এই ধাক্কাটা তো আমি অবজার্ভ করি নাই, এই ধাক্কাটা তো আমার অবজারভেশনের মধ্যে ছিল না। আমরা 18 মাসের মধ্যে যে আমরা বাকি কর্মসূচিগুলো মানে যেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না, নিশ্চয়ই পারবো যদি আমরা এই পরিস্থিতিগুলো সামলাতে পারি। উনি খুবই রাইটলি বলেছেন যে আপনার বিনিয়োগের জন্য অফকোর্স আপনার 4টা কন্ডিশন লাগে। একটা হচ্ছে আপনার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা রাখতে হবে, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকতে হবে, 3 নম্বর আপনার স্ট্যাবিলিটি থাকতে হবে, তারপরে আপনার সুশাসন থাকতে হবে। তো আপনি 4টা কন্ডিশন যখন আপনার ফুলফিল করবেন, তখন আপনার কাছে বিনিয়োগের জন্য নানা প্রান্ত থেকে লোক ছুটে আসবে। এখন কথা হচ্ছে কি যে আবার যে বিনিয়োগের পরিমাণটা কম, এর একটা ওয়ান অফ দ্য রিজন আছে। শুধু কি এই অভিঘাতটা শুধুমাত্র বাংলাদেশের উপর আসলো না, এই অভিঘাতটা কিন্তু আপনার ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা, তারপর পরবর্তীতে আপনার মিডল ইস্টে যে যুদ্ধ পরিস্থিতি হলো, এটার ধাক্কাটা কিন্তু খোদ আমেরিকারই নিজেই নাকি এখন সমরাস্ত্র ঘাটতিতে পড়ে গেছে। এখন সে কিভাবে ম্যানেজ করবে, ইউরোপের মধ্যে চাপ, সবার কিন্তু চাপ পড়েছে। এই যে আমার যে পোশাক রপ্তানি কমছে, তার মানে কি ওখানে ক্রেতা কমে গেছে, ওখানকার কনজিউমাররা এখন তারা আগের মতো পোশাক কিনছে না, মানে আয় বুঝি তো ব্যয় করতে হবে, ফলে সবাই কিন্তু একটা চাপের মধ্যে আছে। এই বাস্তবতাটা আমরা নিশ্চয়ই বুঝি। আবার একটা দিক দিয়ে আপনি খেয়াল করেন, বাট আই ডোন্ট সাপোর্ট ইট, আপনি ঢাকায় দেখবেন কয়েক লক্ষ টেসলার ড্রাইভার নেমে গেছে। এই আবার গ্রামে আপনি কৃষি শ্রমিক পাচ্ছেন না, গ্রামে আপনি কৃষি শ্রমিক পাবেন না। টেসলার ড্রাইভার এক ঠ্যাঙে গাড়ি চালাতে, ঠ্যাং মানে পা, এক ঠ্যাঙে গাড়ি চালায় তারা। তো এটা তো আপনার মানে একটা মানে শ্রমের মানে বিকল্প না, এটা বিকল্প না। কিন্তু ঢাকা শহরটা তো এখন গার্বেজ বানিয়ে দিয়েছে। তো আপনার একদিক দিয়ে আপনার কারখানা বন্ধ হয়েছে, আবার কয়েক লক্ষ টেসলার ড্রাইভারও মানে ঢাকা শহরে নানান জায়গায় চালু হয়েছে। এটাও একটা কর্মসংস্থান। দায়ী কে? হ্যাঁ, দায়ী ইনিশিয়ালি শেখ হাসিনা ওই যে বললো গলি পর্যন্ত থাকতে পারবা, মেন রাস্তা উঠতে পারবা না, যাওয়ার পতনের আগে তো এই কথাটা বলে গেল। এরপরে এখন মেন রাস্তায় উঠলো, এখন প্রতিদিন শত শত টেসলা বেরোচ্ছে, আর ঢাকা শহরে এখন হাঁটা চলার জায়গা নেই, মানুষের কোমর ভাঙছে, পা ভাঙছে। অর্থোপেডিক্স ডাক্তার ভবিষ্যতে আপনার আমদানি করতে হবে, কারণ এই টেসলার উঁচা নিচা জায়গায় এই যে কি পরিমাণ মানুষের আপনার মেরুদণ্ডের যে গ্রিডগুলো ভেঙে যাচ্ছে, আনবিলিভেবল। এটা এবং এটা সৌরবিদ্যুৎ দিয়ে চালানোর যে মানে অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা যারা বলেছেন যে এদেরকে মানে সৌরবিদ্যুৎ দিয়ে চালাতে দেওয়া হবে, মোটেই না, এটা ভুল পরিকল্পনা। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে যদি আসতে চাই, দেশের ব্যাংকিং ব্যবস্থায় আমরা যদি সেটি পর্যালোচনা করি, টাকার অভাব নেই, কিংবা ব্যাংকগুলোর হাতে উদ্বৃত্ত তরলের পরিমাণ বাড়তে বাড়তে 4 লাখ কোটি টাকারও বেশি হয়েছে, নীতি সুধারও কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই ক্ষেত্রে তারপরও দেখা যাচ্ছে যে নতুন ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। কেবল দেশীয় ব্যাংক থেকেই নয়, বিদেশি উৎস থেকেও ঋণ নেওয়ার প্রবণতা কমছে। এই যে বিনিয়োগের প্রবণতা কমছে বা বিনিয়োগ কমে যাওয়ার আসলে মূল কারণ কি কেবল গ্যাস বিদ্যুৎ সংকট, নাকি রাজনৈতিক যে স্থিতিশীলতা প্রয়োজন, বা বলতে পারেন চাঁদাবাজি মুক্ত, আমলাতান্ত্রিক মুক্ত জটিলতা
ঘুষ দুর্নীতিমুক্ত যে স্থিতিশীল পরিবেশ দরকার, আস্থার পরিবেশ দরকার, এগুলোও আসলে কারণ হতে পারে, বা সেটা তৈরি করা যাচ্ছে না কেন? না, কারণ তো এগুলোই। কারণ হচ্ছে আমি আপনাকে বলি যে এই যে মানুষ যখন কেউ কোনো একটা উদ্যোগ নিতে যায়, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অর্থনীতিটাকে ঘুরে দাঁড় করিয়ে ব্যাংকিং ব্যবস্থায় একটা স্থিতিশীলতা আনার কিছু উদ্যোগ নিয়েছিলেন ওনারা। বেশ কিছু রিফর্ম নিয়ে কিন্তু একটা আশা জাগ্রত করেছিলেন। তারপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগ আনতে পারেন নাই। এবং তখন কিন্তু আমরা দেখেছি বিএনপি বারবার বলেছে যে যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এই সকল সমস্যার সমাধান হবে না। এখন যেই কথাটা রিপন ভাই বললেন, দেখেন আমি যদি বলি যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি এনবিআর-এর চেয়ারম্যান ছিলেন, বিএনপি আমলেও কিন্তু উনিই ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিডার যিনি চেয়ারম্যান ছিলেন উনি কিন্তু বিএনপির সময় ছিলেন। তার মানে কি? এই জন্য আমি ওই যে কাইম ভাই বলেছেন যে বিএনপির আমল কিন্তু 6 মাস না, সেই হিসাবে ধরলে 18 আর 6 ধরলে এটা 24 মাস কিন্তু। ঠিক আছে? সুতরাং আপনার এই বিনিয়োগের নীতি, আপনার রেভিনিউর যে বাজেটের প্ল্যান, এগুলো কিন্তু আপনার 2 বছরেরই আপনার অভিজ্ঞতার জায়গা। তো এই জন্য কথা যেটা সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত এগুলো একটার সাথে একটা চেইন এফেক্ট আছে। যে উনি বললেন যে টেসলা বেরিয়ে গেছে, কেন বেরিয়ে গেছে? বেকারত্বের জন্যই তো বেরিয়েছে। আপনি আটকে তো রাখতে পারবেন না। আমি আবার গ্রামে কৃষি শ্রমিক পাই না, না এটা আমি আমার নিজের ঘাস কাটতে হয়। না ঠিক আছে, আমি পাবেন নিজে না ঘাস কাটি রিপন ভাই, গ্রামে গেলে। এটা পাবেন না, এটাই তো নিয়ম। আপনি একটা অর্থনীতি এমন একটা জায়গা, মানুষের যখন উন্নত জায়গায় যাবে তো সারা পৃথিবীতেও শ্রমিক সংকটে আছে। কেন আছে? কারণ এই কাজগুলো করার বেটার কাজ থাকলে সে তো আর এটা করবে না। এবং নিজের কাজ নিজেরাই করা উচিত, ঘাস নিজেরাই কাটতে হবে ভবিষ্যতে, সেটাই আমি কাটছি, করা উচিত। তবে ঘোড়ার জন্য ঘাস কাটি না। আমি আপনাকে শুধু বলি, না কাইম ভাই, আমি আমরা আবার ঘোড়ার জন্য ঘাস কাটি না। বিএনপির নেতৃবৃন্দ যে সবসময় শুধু বলেন যে মানে তারেক রহমান একটা স্বাভাবিক জীবন, সুন্দর রাজনীতির চর্চা করছেন, উনি 100 টাকার লাঞ্চ করছেন। দেখেন, মানুষ যদি দিনের পর দিন বেকার থাকে, রাতের পর রাত যদি বিদ্যুৎহীন অন্ধকারে থাকে, আর আমরা যদি বলি যে প্রধানমন্ত্রী 100 টাকার লাঞ্চ খান, উনি খুব সাধারণ মানুষ, জনগণের কি এটাতে মন ভরবে? জনগণের কি এটাতে সন্তুষ্টি আসবে? আসবে না, তো আসে নাই পৃথিবীর কোথাও। সেই জন্য এই টোটাল সংকটটাকে নিয়ে আমি মনে করি এই যে এখনও ঠিক আছে 6 মাসে আপনি পারেন নাই, যেটা রিপন ভাই বললেন যে সরকার অ্যাপোলজি চাইবে, সরকার বলুক না যে আমরা 6 মাসে পারি নাই, আমরা আগামী 2 বছরে এটা দিব। একটা পরিকল্পনা তো উপস্থাপন করতে হবে। সরকার যেটা করলো কি, বিরোধী দলকে বলছে আপনারা আপনাদের পরিকল্পনা দেন। তো 31 দফা পরিকল্পনা তো শুধু সরকারের একার না। কাইম ভাইরা গণতন্ত্র মঞ্চে ছিলেন, তাদের সবার 31 দফা তো ওনাদেরও তো ওই প্রস্তাবনা তো আপনার হাতেই আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ছাড়া কি আর কোনো সলিউশন আছে? আপনাকে নিজের গ্যাস তুলতে হবে, আপনাকে সোলারের দিকে মনোযোগ দিতে হবে। আপনার যে 42,000 কোটি টাকা বা 50,000 কোটি টাকার যে ঋণের ফাঁদে পড়েছেন, ওই যে এই বিদ্যুৎ কি আপনার রেন্টাল, ওটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে সাহস তো লাগবে, সেই সাহসিকতা তো নিতে হবে। এই জন্য আমরা যেটা মনে করি, আরেকটা কথা আমি বলে শেষ করছি এখানে এই স্লটে। কাইম ভাই বলেছেন যে ড্রাগ ডিলাররা বেড়েছে। আপনি এটা শুধু কাইম ভাইয়ের কথা না, এটা আপনি যদি দেখেন বিএনপির এমপি জয়নাল আবদিন ফারুক পার্লামেন্টে বলেছে যে আগে যারা আওয়ামী লীগের হয়ে ড্রাগ ডিল করতো, এখন তারা আমাদের বিএনপির লোকেরা করে। মানে এটা মানে হাত বদল হয়েছে। তো এই অভিযোগগুলো তো আপনি যেটা বলছেন ওভারঅল বিনিয়োগকারীদের, ওভারঅল যারা অর্থনীতির চাকা ঘুরাবেন, প্রত্যেকের মধ্যে তো এটা কাজ করছে। সে তো দেখছে যে এখানে আমি বৃষ্টি আছে কিনা, আমি ছাতা নিয়ে বের হবো কিনা, এটা সে ভাববে না। সুতরাং এটা একটা স্বাভাবিক এফেক্ট, এটা সরকারের সিরিয়াসলি এটাকে কগনিজেন্সে নেওয়া দরকার। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, অর্থমন্ত্রী বলেছেন প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে, এরপরে বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে যাবে। কিন্তু বাস্তব চিত্র যদি আমরা দেখি, এখনো অনেক কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে, অনেক কারখানায় উৎপাদনে আংশিক উৎপাদন রয়েছে। চলতি বছরের 17 ফেব্রুয়ারি থেকে 17 আগস্ট পর্যন্ত 6 মাসে জনশক্তি রপ্তানি কমেছে 39% এবং বছরের প্রথমার্ধে ইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে 16.4%। এই পরিস্থিতিতে আসলে আমাদের দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে? আসলেই কি বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে যাবে? কি বলবেন? এইটা ধরেন আমি দুইটা জিনিস কেবলমাত্র আপনার কাছ থেকে বলি, যে একটা হচ্ছে আপনি বলছেন যে 39% হচ্ছে আমাদের মূল ইনকাম। কি মূল ইনকামের মধ্যে একটা হচ্ছে আপনার রেমিটেন্স। তো রেমিটেন্স 39% কমছে
ধরা হচ্ছিল যে একটা মালয়েশিয়ার সাথে আপনি একটা এরকম ডিল করবেন যাতে আসলে মানুষ সহজে যাওয়া আসা করতে পারবে। তো মালয়েশিয়ার সাথে যে ধরনের এর আগে পর্যন্ত যা কিছু অভিজ্ঞতা, সিন্ডিকেটের অভিজ্ঞতা, সেইখানে আসলে বঞ্চিত হওয়ার অভিজ্ঞতা, আপনি সে সিন্ডিকেটটা আমরা ইয়ের সময় দেখলাম না, অন্তর্বর্তী সময়ের আলাপ শুনলাম যে এটা সিন্ডিকেট ভাঙা হবে, কিন্তু এই সরকারের সময় 6 মাস পরে টানাপোড়েনের পরে এখনো শুরু হয় নাই, কিন্তু দেখলাম যে 25টা এজেন্সির একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে। তো আপনার ধরেন এই যে একদিক থেকে হচ্ছে আপনার জনসংখ্যা বাইরে আমাদের যে বাজার ছিল এটা সংকুচিত হয়েছে, এইখানে বেকারত্বের কারণে চাপটা বাড়ছে, এজেন্সিগুলিকে আপনি সিন্ডিকেট করে দিয়েছেন, তার মানে হচ্ছে আপনি 2 লাখ টাকার বদলে এখন এখানে 8 লাখ টাকা আপনি মানুষের কাছ থেকে নেবেন। নিঃস্ব করার পর প্রক্রিয়াটা তো আপনি আরো, 8 লাখ টাকা উঠবে না। এবং 3 বছরে এই টাকাটা উঠবে না, উঠে না। কিন্তু আমরা মালয়েশিয়ায় যারা যারা বেড়াইতে গেছে, যারা আসলে প্রত্যন্ত অঞ্চলে গেছে, তারা দেখছে যে আমাদের ছেলেরা কি পরিমাণ অমানবিক জীবনযাপন করে। কিন্তু যেহেতু এখানে কোনো কাজের জায়গা নাই, হয় এখানে ধরেন অসুস্থ জীবনযাপন করতে হয়, অথবা ড্রাগের পেছনে, অথবা কোনো নেতার পেছনে গিয়ে লাঠিয়াল হওয়া, চাঁদাবাজ হওয়া ছাড়া তো যুবকদের আর কোনো কাজ নাই। তো সেইখান থেকে পালায় বাঁচতে চায়, এবং সেই পথটা আপনি এরকম বন্ধ করে দিচ্ছেন। দুনিয়াতে একটা ক্রাইসিস আছে, যেখানে যেখানে সুযোগ আছে সেই সুযোগটাকে আপনি আরও বেশি টাকা কামানোর একটা পথ হিসাবে ব্যবহার করতেছেন, এটা একটা। 2 নাম্বার যেটা আপনি বলতেছিলেন যে আসলে আমাদের এখানকার পোশাক রপ্তানির কথা, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। যেটা আসলে ভাই বলতেছিল, কিন্তু দুনিয়াতে পোশাকের চাহিদা, আমরা যে পোশাক উৎপাদন করি, এই পোশাকের চাহিদা কমে না। আমরা কোনো লাক্সারি আইটেম করি না, আমরা সবচাইতে আসলে যেগুলি একদম শ্রমজীবী মানুষদের ব্যবহার করতে হয় সেরকম জায়গার মধ্যে আছে। তো ভিয়েতনাম আমার জায়গাটা নিচ্ছে। আমার পোশাক রপ্তানি কমছে মানে এরকম না যে দুনিয়াতে পোশাকের চাহিদা শেষ হয়ে গেছে। ভিয়েতনাম আমার জায়গাটা নিচ্ছে, কম্বোডিয়া আমার জায়গাটা নিতেছে, অন্যরা নিতেছে, এবং আমার 40 বছরের একটা ইন্ডাস্ট্রি, ইন্ডিয়া নিচ্ছে, এবং ইন্ডিয়া নিচ্ছে। তো সেইখানে আপনি আমার ইন্ডাস্ট্রিটাকে রান করানোর জন্য যেগুলো একদম ধরেন আপনি এই সমস্ত বিদ্যুৎ চুক্তিতে, জ্বালানি চুক্তিতে হাত দিলেন না, তাইলে অ্যাটলিস্ট আপনি ওই জায়গাগুলি এনশিওর করেন। আপনি এখনও তো গাড়িতে গ্যাস দিতেছেন, আপনি গাড়িতে গ্যাস আগে দিবেন নাকি আসলে আপনি ইন্ডাস্ট্রিতে গ্যাস আগে দিবেন? তো এই প্রায়োরিটি যদি আপনার না থাকে, আপনি ক্রাইসিসের সময় প্রায়োরিটি যদি আপনার প্রায়োরিটি নেওয়ার যদি মানসিকতা না থাকে, আর আপনি কেবলমাত্র আমাকে ডাটা সাপ্লাই করে তারপরে বলেন যে আমার কিছু করার নাই, তাহলে তো বলতে হবে যে বাইরে আপনার আসার দরকার ছিল কি, আপনাকে এই দায়িত্ব নিতে কে অনুরোধ করছে, আপনারা নিছেন কেন এটা? সেই জায়গাটা থেকে আসলে একটা দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে এরকম পরিস্থিতি যখন হয়, এই 2টা জিনিস হয়। এই দুর্যোগ যখন আমাদের দেশে আসে, তখন দুর্যোগ থেকে এক ধরনের লোকজন আসলে দুর্যোগটাকে লুটপাটের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার করে, তাদের জন্য একটা সুযোগ তৈরি হয়। প্রত্যেকটা দুর্যোগ কতগুলো আসলে সিন্ডিকেটের আসলে একটা সুযোগ হিসেবে আসে। আরেকটা হচ্ছে পলিটিক্যাল আরেকটা প্রবলেম হয়, আমি এটা বলে শেষ করি, যে ধরেন সবচাইতে খারাপ যাদেরকে আমরা 2 দিন আগে মনে করি যাদেরকে তাড়াইছি, মানুষ এখন তার সাথে কম্পেয়ার করে বলবে যে এর চাইতে ওরা ভালো ছিল, এবং এটা বলা শুরু করতেছে। এটা হচ্ছে খুব বিপজ্জনক। রাজনৈতিকভাবে আপনার মানুষের এর চাইতে বাজে অবস্থাকে আসলে অ্যাকসেপ্ট করার যে মানসিকতা তৈরি হয়, এটা হচ্ছে আপনার সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে আপনার সম্ভাবনাকে নস্যাৎ করে পেছন দিকে হাঁটতে বাধ্য করে। তো বিএনপি, আমি জানি না কী জন্য এই জায়গাগুলি করতেছে। এটা যদি তাদের অদক্ষতা হয় তাইলে এক কথা তাদের বলা দরকার, আর যদি এটা তাদের মানে ইচ্ছাকৃত দুর্যোগ তৈরি করে লুটপাটের বাসনা থেকে হয়ে থাকে, তাহলে তাদেরকে আমরা বলতে চাই যে এটা কিন্তু বিপজ্জনক একটা খেলার মধ্যে তারা ঢুকছে, এটা শেষ করে দেবে বাংলাদেশকে। জি, আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। ডক্টর আসাদুজ্জামান রিপন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে বিদেশে বিভিন্ন সেমিনার এবং সামিট আয়োজনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের নানা উদ্যোগ দেখা গেছে। এসব আয়োজনে বিনিয়োগকারীদের ভালো সাড়া পাওয়ার কথাও প্রচার করেছে বিডা।
সেই উদ্যোগ কতটা বাস্তব রূপ লাভ করেছে নাকি সেসব কেবলই লোক দেখানো প্রচার ছিল? সেই ক্ষেত্রে বিডার চেয়ারম্যান যিনি ছিলেন তাকে এখন নবগঠিত ইনভেস্ট বাংলাদেশের কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন, যেটি নিয়ে মুজিবুর রহমান মঞ্জুও বলছিলেন এই নিয়োগ নিয়েও কিছু বলবেন কিনা, যে এই প্রশ্নটি তিনি রেখেছিলেন। না, এটা নিয়ে তেমন কিছু বলার না, তবে মানে বিডাতে তিনি কাজ করেছেন, তার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে। তিনি ইনভেস্টমেন্ট অ্যাটেনশন ড্র করার জন্য তিনি তার ইনিশিয়েটিভগুলো ছিল, এটাতে ছন্দপতন না ঘটে। আমরা চাচ্ছিলাম যে ঠিক আছে, এটা ধারাবাহিকতা যদি বজায় রেখে যদি বাংলাদেশে যদি মানে বিনিয়োগ খাতে যদি আরও বেশি বিনিয়োগ আনা যায়, শিল্পায়ন করা যদি যায়, তাহলে ভালো হবে। সেই প্রত্যাশা থেকেই তাকে আপনার নতুন প্রতিষ্ঠানে আবার তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উদ্যোগটা ভালো, আমি 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 বলতে চাই। কারণ আপনি যদি বিভিন্ন প্রতিষ্ঠান যদি আপনি খুব ঘন ঘন যদি লোক বদল করেন, তাহলে একটার সাথে আরেকটা সিনক্রোনাইজেশন থাকে না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বিডার বেলায় যিনি আগেও দায়িত্বে ছিলেন এবং তার এই চলমান দায়িত্বে একটা ধারাবাহিকতা থাকবে, সমন্বয় থাকবে, কিন্তু সেটার একটা রেজাল্ট আমরা পেতে চাই। আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে কি একটা সংকট তো বৈশ্বিকভাবেই আছে, সেটা পুঁজির বলেন, বিনিয়োগের বলেন, সারা পৃথিবীতে আছে। সেটা বহু বছর ধরেই মানে চলছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে। রিঅ্যালোকেশন বলে একটা বিষয় আছে, যে যারা পশ্চিমারা যখন দেখে তাদের জায়গাতে তারা বিনিয়োগ করে খুব ভালো করতে পারছেন না, বা শ্রম বাজারটা খুব অনুকূলে নয়, বা মজুরি অনেক বেশি, তখন তারা তাদের ইন্ডাস্ট্রিগুলো রিঅ্যালোকেশন করে। কিন্তু রিঅ্যালোকেশন করার জন্য তো আপনার একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট লাগবে। আমাদের দেশে সেই কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা ডিউ টু ইলেকট্রিসিটি, পলিটিক্যাল আনরেস্ট নাই বটে, আপনার স্ট্যাবিলিটি আছে সত্য, সুশাসনেরও তেমন কোনো ঘাটতি নেই, কিন্তু প্রধানত যেটা হচ্ছে যে আপনার বিনিয়োগ বাড়াতে হলে, কর্মসংস্থান বাড়াতে হলে, শিল্পায়ন বাড়াতে হলে, তাহলে আমাদের মানে জ্বালানি ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থার খুব দ্রুত উন্নত করা সম্ভব। এবং আমি যেটা উনি একটা কথা বলেছিলেন, ব্যাংকের তারল্যের কথা বলেছিলেন, আমাদের কাছে কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার মধ্যে আমরা 1 বছরের মধ্যে যদি আমরা বাংলাদেশে প্রায় 4000-5000 মেগাওয়াট বিদ্যুৎ যদি শুধু ঢাকা শহর থেকে যদি উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে ব্যাংকে এখন যে অলস টাকাগুলো পড়ে আছে সেটা আমরা 1 বছরের মধ্যে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। জনগণ উইল প্রডিউস দ্য ইলেকট্রিসিটি, সেটা সৌর বিদ্যুতের কথাই আমি বলছি। মুজিবুর রহমান মঞ্জু, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেই দেশি বিদেশি সেমিনার এবং সামিটের আয়োজন করা ছিল, বাস্তবে তা কতটা ফলপ্রসূ হয়েছে? তখন তো বিএনপি এটার বিরোধিতা করেছিল। বিএনপি বলেছিল যেগুলো সব ফাঁকা বলি, এগুলো কোনো বিনিয়োগ আসবে না। এখন ঠিক আছে, যেটা রিপন ভাই বলেছেন যে আমরা এটা কন্টিনিউশন করতে চেয়েছি, তো কন্টিনিউশনটা বাংলাদেশ ব্যাংকে করলেন না কেন? বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন, উনি তো এক ধরনের সংস্কার প্রস্তাবনা নিয়ে বেশ ভালো একটা অবস্থানে ছিলেন, এবং আমি ওনাকে ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, উনি কিন্তু বিএনপির প্রতি হোস্টেল কোনো লোক না, এবং উনি কোনো রাজনৈতিক মতাদর্শে সেভাবে বিশ্বাসীও না। তাহলে ওনাকে সরানোর বিষয়টা আমি মনে করি যে অর্থনীতির জন্য সবচাইতে বড় ধরনের একটা ভুল বিএনপির পদক্ষেপ, এবং আমরা তখনও সেটা প্রতিবাদ করেছি। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি আপনার জন্য গর্ত খুঁড়তেই থাকেন, এটা তো আপনার এইটার দায়িত্ব কেউ নেবে না। আমার কথা হচ্ছে, আমরা এমনি ভঙ্গুর অর্থনীতি, এমনি একটা বিপর্যস্ত অবস্থা, এবং বিশ্ব ব্যবস্থাই খারাপ। সে অবস্থায় আপনি যেখানে খাবার টাকা 100 টাকায় নিয়ে আসছেন, আপনি যেখানে আপনার প্রোটোকল কার্টেল করেছেন, সেখানে আপনি প্রধান জায়গাগুলোতে কেন আপনি গুরুত্ব দিচ্ছেন না? এবং এরপরে যখন আমি কিন্তু হাওয়ায় আমরা অনেক কথা শুনতে পাচ্ছি, হাওয়ায় পাওয়া কথাগুলো যদি বাস্তবে প্রমাণ আসে, তখন কিন্তু বলেন না, এই যে বিভিন্ন দুর্নীতির কথা আছে, সেগুলো আমরা তো বলবো, আরো তথ্য প্রমাণ যখন আসবে তখন এগুলো নিয়ে না আসা পর্যন্ত আপত্তি স্থগিত রাখেন। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা এমন কিছু নয় যে রাতারাতি সমাধান করা সম্ভব। অর্থাৎ তাহলে কি আগামীতে সংকট আরো বাড়বে কিনা, আপনার মতামত কি বলে? না, ওনারা তো যতটা সংকট ধরেন, আমরা আশা করতে চাই, আমি দায়িত্ব নিয়ে বলছি সরকারি দলের লোক হিসেবে, 1 বছরের মধ্যে এটা মানে অনেকটা সমাধান করা সম্ভব। এটা সমাধান সম্ভব যদি আসলে আপনার ওই মানসিকতা থাকে যে আপনি সমাধান করবেন। তো আপনার মানসিকতা যদি থাকে যে দুর্যোগ থেকে আপনি বাণিজ্য করবেন, এটাকে লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন, তাহলে তো এটা সমাধান নাই। কারণ পাকিস্তান তার জ্বালানি সংকটের সমাধান করছে, এটা কিন্তু পিপল করে, এবং এখানে পিপলকে তো করতে দিতে হবে, আপনি তো সেটার মধ্যে নাই। বলেছে যে পিপলকে দিয়ে করাইতে হবে না, কাইয়ুম ভাই যেটা বলছেন পিপলকে করাবেন, কিন্তু সেখানে যদি আপনি আপনার মানসিকতা তো লাগবে, আপনার তো ওই উদ্যোগ লাগবে। আপনি বাংলাদেশ ব্যাংকের মপ করাবেন, যেটা সবচেয়ে ভালো পারফর্ম করছিলেন, সেখানে আপনি মপ করাবেন, আর আপনার মানে ব্যাংকের ঋণ খেলাপি আইনে বাংলাদেশ ব্যাংকে বসায় দিবেন। তারপরে আপনি মনে করবেন আন্তর্জাতিক জায়গায় আপনার আসলে বিনিয়োগ আসবে। এর চেয়ে হাস্যকর কোনো আলাপ তো হইতে পারে না। আপনি মালয়েশিয়ার লোক রপ্তানির নামে 1000 কোটি টাকা যদি লোপাট করেন, এবং এটা যদি সিন্ডিকেট করেন, আবার
বেনিফিট পাবে না তো। আপনি কিভাবে আসলে ইয়ে থেকে আসবে কিভাবে? যেই লুটপাটের ধারা ছিল, আপনি কোন জায়গাটার মধ্যে লুটপাটটাকে ট্রেস করে এটাকে বন্ধ করার জন্য কোথায় উদ্যোগ নিচ্ছেন? একটা এক্সাম্পল বলেন, একটা জায়গা যে জায়গাটার মধ্যে এইভাবে লুটপাট হচ্ছিল, অপচয় হচ্ছিল। স্বল্প সময় আমাদের, একটু 10 সেকেন্ডে শেষ করেন ভাই। আমি বলতেছি যে সরকারকে অ্যাটলিস্ট কোনো একটা জায়গা দেখাইতে হবে যে এইখানে এইভাবে দেশের অর্থ মানে লুটপাট হচ্ছিল, আমরা এটাকে বন্ধ করে এই নীতিটা নিচ্ছি, যে জন্য এটা আর হবে না। একটা জায়গায় যদি আশা করার থাকতো তাহলে 10টা জায়গায় আশা ফিরতো। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে এসে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।